আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচ আগামী 26 জুন তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদের হাতে কিন্তু খুবই অল্প সময় রয়েছে। সুতরাং এই অল্প সময়টাতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তুমি যদি একটা খুব গোছালো প্রস্তুতি নিতে চাও এবং খুব ভালো একটা রেজাল্ট করতে চাও, তোমাকে প্রথমে আগে এনশিওর করতে হবে আমি এখন যে টপিকগুলো বলে দিচ্ছি তোমাদের শর্ট সিলেবাসে যে 60টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈসমূহ, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, চতুর্থ অধ্যায় রেওয়া মিল, সপ্তম অধ্যায় কার্যপত্র, অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ, নবম অধ্যায় আর্থিক বিবরণী। এই যে 60টা অধ্যায় রয়েছে, এই 60টা অধ্যায়ের আমি যে টপিকগুলো এখন বলছি, এই টপিকগুলোর ভিতরে কতগুলো টপিক তুমি অলরেডি জানো এবং তোমরা যারা মোটামুটি এখনো পড়াশোনা এই অল্প কয়দিনে, এই যে সামনে যে 90 দিনের কিছুটা বেশি সময় রয়েছে, এই 90 দিনের ভিতরে তুমি যদি একটা খুব কি বলে এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করতে চাও বা একটা A+ তুলতে চাও হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে, এই টপিকগুলো তোমাকে ধারাবাহিকভাবে শিখতে হবে। আমি এই তোমাদের শর্ট সিলেবাসের যে 60টা অধ্যায় আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের, আজকের এই টিউটোরিয়ালটায় আমি সব থেকে ইম্পর্টেন্ট টপিক এবং এগুলো রিসার্চ করে খুঁজে বের করা টপিক, এইগুলোর থেকে তুমি যে বোর্ডের স্টুডেন্টই হও না কেন এই টপিকগুলো থেকেই তোমাদের বোর্ডে প্রশ্ন আসবে। তুমি এখন 100% এনশিওর হও যে এই টপিকগুলো তুমি জানো কিনা। তো চলো, আমরা উপরে অলরেডি লিখে রেখেছি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাজেশন। এটা অবশ্যই এইচএসসি 25 ব্যাচের জন্য, কেমন? এইচএসসি 2025 ব্যাচের জন্য, কেমন? অলরাইট, তো আসি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। তোমরা অনেকেই মনে করো এই অধ্যায়টা সম্পূর্ণ তাত্ত্বিক বা থিওরিটিক্যাল বা শুধু এমসিকিউ এর জন্য, আসলে কিন্তু না। এই অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল পাবা, একদম গ্যারান্টি 10 মার্কের সৃজনশীল তুমি 100% কমন পাবা। এখন এই যে টপিকগুলো, এখানে যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর একদম বেসিক একটা টপিক। অলরাইট, তোমরা যারা মোটামুটি কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিলে বা তোমরা যারা সায়েন্স থেকে এসেছো, সায়েন্স থেকে যারা কমার্সে এসেছো, তারাও আমি 100% শিওর দিয়ে বলতে পারি এখনো যতটুকু সময় আছে এই টপিকগুলো তুমি জাস্ট খালি একটা দুইটা দিন সময় দিলে এটা তোমার আয়ত্তে চলে আসবে। তো আসো এখন এখানে কোন টপিকগুলো জানতে হবে। তো দেখো, কদাগে যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে লেনদেন নয় এমন ঘটনা। এই প্রশ্নটা মনে করো তোমার এইচএসসি পরীক্ষা এসে বসে রয়েছে, এসে এই প্রশ্নটা এসে বসে রয়েছে, এটা আসবে। আর এটা যদি না আসে তাহলে আসবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা। তো প্রারম্ভিক মূলধনের সূত্র তো তোমরা জানোই, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তা না হলে আসবে নিট ক্রয়। এই যে কদাগে যে 3টা প্রশ্ন দিছি বা 3টা টপিক বসে, এই 3টা টপিকের বাইরে কদাগে প্রশ্ন আসবে না, তুমি লিখে রাখো। এইচএসসি পরীক্ষার থেকে এসে এই কোশ্চেনটা একটু মিলাই দেখো কদাগে এই 3টা টপিকের ভিতর থেকে প্রশ্নটা আসছে কিনা। আমি তোমাদের প্রশ্নই আউট করে দিচ্ছি আজকে, যাও কেমন। আচ্ছা, এবার দেখো খদাগে বলেছে হিসাব খাত নির্ণয়। এটা কিন্তু খুব মজার একটা টপিক এবং এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সবসময় আসে, সব বোর্ডেই আসে। এই প্রথম অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসবে ধরেই নিতে পারো খদাগে এই টপিকটা আসবে। ওই যে আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব 5 প্রকার, ওই 5 প্রকার হিসাব জন্য হিসাব অনুযায়ী তোমাকে হিসাব খাতগুলো দেখাইতে হবে। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা, এটাও কোয়াইট ইন্টারেস্টিং এবং ইজি। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। এখন এই জিনিসগুলো, এই যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় বা শ্রেণী বিভাগ, এগুলোর ছকগুলো কেমন হবে, বিষয়গুলো কিন্তু খুবই সহজ এবং বেসিক বিষয়। এটা তুমি যেমন লেভেলের স্টুডেন্ট হও না কেন খুব সহজে শেখা সম্ভব, জাস্ট একটু ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে হবে। আর এইসব টপিকের উপরে যদি তোমার ক্লাস লাগে, বা আমি এখন হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর যেমন একটা সাজেশন দিচ্ছি, দ্বিতীয় পত্রের উপর যদি তোমাদের এরকম সাজেশনের দরকার হয় তোমরা কমেন্ট করবে বা আমাদের জানাবে। তোমরা না বললে আমরা কিন্তু ভিডিও দিব না, কেমন? আচ্ছা, এবার আসো গদাগে আসে বিবরণী ছক এবং টেবুলার ছক। এই বিবরণী ছকও যা, টেবুলার ছকও কিন্তু তাই, একই কথা। তো এই টেবুলার ছক বা বিবরণী ছক এটা হলো এতটাই গুরুত্বপূর্ণ, এটা তুমি পাশে 3 স্টার দিয়ে রাখতে পারো। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা টপিক যে এই টপিকটা ছাড়া কখনো এইচএসসি পরীক্ষায় প্রশ্ন করা সম্ভব না। 100% এবং সহজ, ইজি পিজি, একদম পানির মতন সোজা একটা টেবুলার ছক দিবে। তুমি না পারলে তুমি আমাকে বলো। তুমি যদি নরমাল, তোমার বইয়ের কোনো কঠিন অঙ্ক করার দরকার নেই, তুমি যদি মোটামুটি টেবুলার ছক করতে পারো, মোটামুটি বিবরণী ছক, এই গদাগে 4 মার্কের প্রশ্ন আসবে কনফার্ম, তুমি 4 মার্ক পাবাই এবং এটা আসবেই, এটা গ্যারান্টি, 100তে 100% আসবে, কেমন? আচ্ছা, এবার আসো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হিসাবের বৈসমূহ। এই অধ্যায় থেকে তুমি 2টা সৃজনশীল কমন পেতে যাচ্ছ এবং মিনিমাম 2টা পাবে। ভাগ্য যদি, আমাদের তো ভালো ভাগ্য আলহামদুলিল্লাহ, এবং যদি বেশি ভালো হয় তুমি 3টা সৃজনশীল কমন পেতে যাচ্ছ। তো দেখো এখানে কোন টপিকগুলো কদাগের জন্য ইম্পর্টেন্ট, খদাগের জন্য ইম্পর্টেন্ট, গদাগের জন্য ইম্পর্টেন্ট। তো আসো, কদাগে আসবে হচ্ছে বাট্টা নির্ণয়। এখানে অবশ্যই নগদ বাট্টার কথা বলছে, দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বাট্টা থাকে, তো বাট্টা নির্ণয় আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট এখানে সব থেকে কদাগের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অনগদ লেনদেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। কি পরিমাণ যে বোর্ডে আসছে বইলে বুঝাইতে পারবো না, এবং তোমাদের এবারও কিন্তু আসবে।
কন্ট্রা এন্ট্রি আমরা জানি, কন্ট্রা এন্ট্রি দুইটা। কন্ট্রা এন্ট্রির বাংলা হচ্ছে বিপরীত দাখিলা। ব্যবসার টাকা ব্যাংকে জমা দেয় এবং ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা, এটাকে কন্ট্রা এন্ট্রি বলে। সো ভালো মতন এটা একটু আত্মস্থ করে যাবা, জাস্ট ছক টেনে কন্ট্রা এন্ট্রি গুলো লিখে দিতে হবে, বাস শেষ, 2 মার্ক। প্রারম্ভিক মূলধন, অলরেডি দেখো এখানে কিন্তু প্রারম্ভিক মূলধন নির্ণয় করছে, এখানেও প্রারম্ভিক মূলধন সিমিলার, কিন্তু এখানে পারলে এটাও পারবা, সেম জিনিস। খ দাগে কি আসবে? সাধারণ জাবেদা। তোমরা অনেকেই বলো যে স্যার সাধারণ জাবেদা কি আসবে? বাবা, আসার সম্ভাবনা 100-তে 98% আসবে, এবং সহজ জাবেদা আসবে। বোর্ডে কোনো পেঁচানো কোনো কিছু আসবে না, ইজি পিজি। 9-10 এর থেকে সহজ জাবেদা আসবে। আমি তোমার কেমনে বুঝাবো? বোর্ডের কোশ্চেন একদম সহজ হয়, জাস্ট জাবেদা গুলা করে যাও, বোর্ডের কোশ্চেন গুলা করে যাও, ঠিক আছে? আসো, নগদ প্রাপ্তি প্রদান জাবেদা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো বোর্ডের জন্য নগদ প্রাপ্তি প্রদান আসবেই। দুইটাও আসতে পারে নগদ প্রাপ্তি প্রদান, আবার এমনও হইতে পারে একটা আসছে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো বা নগদ প্রদান জাবেদা প্রস্তুত, দুইটার যে কোনো একটা বা দুইটাও আসতে পারে। আলহামদুলিল্লাহ অনেক বোর্ডে দুইটাও আসছে। 2024 সালেও কিন্তু অনেকগুলা মানে এরকম বোর্ড কোশ্চেন আসছে যে খ গ দুইটাতেই নগদ প্রাপ্তি প্রদান জাবেদা আসছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। কেমন? গ দাগে স্যার এখানেও বিবরণী ছক, এখানেও বিবরণী ছক। জি, এখানে বিবরণী ছক যদি না আসে, এইখানে বিবরণী ছক আসবেই। কেমন? আচ্ছা, পাশাপাশি আছে খতিয়ান। তোমরা জানো এই যে ওই যে মোটামুটি তোমরা যারা মানে কমার্স ব্যাকগ্রাউন্ডে আছো, টি ছক, চলমানদের ছক একটু দেখে যাও, আসবে কিন্তু প্রশ্ন। কেমন? আর 3 ঘরনা অবদান বই। স্যার একটু এই অধ্যায় তো একটু টপিক বেশি হয়ে যাচ্ছে। বাবা, এই যে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় মনে রাখো, এই প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় থেকে তুমি 4টা সৃজনশীল পাবা। কয়টা সৃজনশীল? 4টা। তাহলে 4টা সৃজনশীল যদি তুমি আজকে স্ক্রিনশট করে রাখো, এই টপিকের বাইরে প্রশ্ন আসবে না। এই টপিকগুলো আত্মস্থ করতে পারলে বোর্ডে কোশ্চেন সহজই করবে, তুমি সুন্দর মতন আনসার করে আসতে পারবা, প্যারা নিও না, ঠিক আছে? এবার আসো, এই একটু বেশি টপিক হইলেও পড়ো, যেহেতু 4টা সৃজনশীল, 40 মার্ক বাবা এই 2টা অধ্যায় থেকে ইনশাআল্লাহ। কেমন? তো 3 ঘরনা অবদান বই, 3 ঘরনা অবদান বইটা একটু শিখবা, আর 3 ঘরটা পারলে 2 ঘরও পারা যায়। কেমন? আর খুচরা অবদান বই, বিশেষ করে অগ্রদত্ত পদ্ধতি যেটা, ওইটাই আসবে মূলত। খুচরা অবদান বইটাও শিখবা। এই খুচরা অবদান বই আসার পসিবিলিটিস বেশি। খুচরা অবদান বই না আসলে 3 ঘরনা অবদান বই আসবে। আর খুচরা অবদান বইয়ের ব্যাপারটা হলো কি, যে এটা একটা ক্লাসে শেখা যায়, জাস্ট একটা ক্লাসে 30-40 মিনিট একটা ক্লাসে সময় দিলেই খুচরা অবদান বই পারা যায়। আসলে 10-এ 10 পেয়ে যাবা, খুবই সহজ। কেমন? আর এগুলোর উপর আমরা চেষ্টা করব তোমাদের লাইভ কিছু ক্লাস দেওয়ার জন্য, কেমন, যেগুলো আর কি মোটামুটি সবাই পারবা। আর তোমরা সবাই জানো আমাদের একটা কোর্স চলতেছে, লাস্ট শুট একটা কোর্স চলতেছে, ঠিক আছে? লাস্ট শুট একটা কোর্স চলতেছে এইচএসসি 25 ব্যাচের জন্য, ঠিক আছে? এটা একদম ভর্তি কার্যক্রম একদম পরীক্ষার আগ দিন পর্যন্ত চলবে। পরীক্ষার আগের দিনও যদি কেউ মনে করে যে আমাদের হিসাব বিজ্ঞানে পাস করা দরকার, ভালো রেজাল্ট করা দরকার, তারা ইনশাল্লাহ লাস্ট শুট কোর্সে যুক্ত হতে পারো। এখানে এরকম একটা প্রিমিয়াম লেভেলের সাজেশন এবং এরকম একটা পিডিএফ আমরা বই আকারে তোমাদের প্রোভাইড করব। এখানে 40টা ক্লাস আছে, এই 40টা ক্লাস করলে এখানে যত কভার আমি বলছি, যত টপিক আমি বলছি, সব টপিক কভার হয়ে যাবে। 100% শিওর থাকো, সব টপিক কভার হয়ে যাবে এবং অলরেডি কভার হচ্ছে। আমরা অলরেডি 2টা অধ্যায় শেষও করে ফেলছি আমাদের কোর্সে। আমাদের এখন এই 3য় অধ্যায় লাস্ট দিন আমরা বেসিক ক্লাস করেছি। এবার হচ্ছে আমরা ধীরে ধীরে আমাদের এই যে পিডিএফ যে মাস্টার বুকটা, এটা আমরা যে কোশ্চেনগুলো আছে সব থেকে লেটেস্ট যে কোশ্চেনগুলো সেগুলো ফলো করব। তো আই হোপ তোমরা 2য় অধ্যায় বুঝছো। এবার এই 3য় অধ্যায়, এখান থেকে একটা সৃজনশীল আসবেই। এখন এখানে ক দাগের জন্য কোন প্রশ্নগুলো আসবে? ডেবিট মেমোরেন্ডাম, ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পায় যে লেনদেনগুলোর ফলে, সেগুলো আমরা ডেবিট মেমোরেন্ডামে দেখাই, ডিএম। আর ডেবিট মেমোরেন্ডামের পাশাপাশি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা ক্রেডিট মেমোরেন্ডাম কি অবস্থা ক্রেডিট মেমোরেন্ডামটাও একটু দেখো। কিন্তু এই যে ডেবিট মেমোরেন্ডাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে এই প্রশ্নটা ক দাগে সব থেকে ইম্পর্টেন্ট আসার মতো, সেটা হচ্ছে নগদান বইতে অথবা ব্যাংক বিবরণীতে লেখা হয় না এইরূপ লেনদেন। নগদান বইতে বা ব্যাংক বিবরণীতে লেখা হয় না এইরূপ লেনদেন, এটা ক দাগে দেখাইতে হবে, 2 মার্কের জন্য আসবে। খ দাগে আসবে ব্যাংক সমন্বয় বিবরণী একক জের, এটা 100% শিওর থাকে, তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, খ দাগে এই প্রশ্নটা আসবেই। এবং অবশ্যই কিন্তু একক জের আসবে, ঠিক আছে? সিঙ্গেল কলাম যেটা, সেটাই আসবে ইনশাআল্লাহ। গ দাগে আসবে জাবেদা। দেখো এই ব্যাংক সমন্বয় বিবরণী, 3য় অধ্যায়টার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এই অধ্যায়ে কিন্তু জাবেদাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ জাবেদাটা কিন্তু বারবার আসে এবং এই জাবেদা করাটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। আমাদের ভিডিও ইউটিউবে দেওয়া আছে, তোমাদের ক্লাস লাগলে বলো, আমি দিব। দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী, এইটা একটু লেস ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই একক জের। আর পাশাপাশি তোমরা রিস্ক যারা নিতে চাও না, তারা হচ্ছে এই দ্বৈত জেরটাও দেখে যাবা। তাহলে এখানে ইনশাআল্লাহ যে 10 মার্কের প্রশ্ন আসবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, তুমি 10-এ 10 পাবা। এখন তো বুঝে গেলা যে ক দাগে কোনগুলো আসবে, খ দাগে কোনগুলো আসবে, গ দাগে কোনগুলো আসবে। অলরাইট, তো চলো আমরা এবার ধাপে ধাপে 4র্থ অধ্যায়
সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়ের উপরে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো জানলেই 100% হয়ে যাবে, সেই টপিকগুলো বুঝিয়ে দিই। চতুর্থ অধ্যায়টা হচ্ছে রেওয়া মিল। আপনাদের অনেকেরই পছন্দের একটা টপিক। আপনারা কি জানেন এইচএসসি 25 ব্যাচ আপনাদের কিন্তু এই রেওয়া মিলের অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাকবে এবং 2 টাইপের সৃজনশীল থাকবে। তো সেই 2 টাইপের সৃজনশীল কি এবং ক খ গ দাগে কোন টপিকগুলো আসবে এগুলো দেখে নেন, এগুলোর বাইরে আসবে না। আমি প্রশ্ন আউট করে দিচ্ছি, দেখেন। তো প্রথমে আমরা চতুর্থ অধ্যায় লিখছি, আবার চতুর্থ অধ্যায় লিখছি। কেন? কারণ চতুর্থ অধ্যায় থেকে এইখান থেকে একটা সৃজনশীল থাকবে, এরকম টপিকগুলো থেকে, আর এরকম টপিকগুলো থেকে একটা প্রশ্ন আসবে। তো খেয়াল করেন, এই টপিকটা হচ্ছে সব থেকে ইজি। আপনারা যদি এই টপিকটা নাও পারেন তাহলেও আপনারা এই টপিকটা শিখবেন, কারণ এখনো যথেষ্ট সময় আছে। এইটা একদম 10-এ 10 পাওয়া যাবে। তো 2টা সৃজনশীলের একটা সৃজনশীল আপনি 100% আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি পারবেন। ঠিক আছে, আপনি সায়েন্সের স্টুডেন্ট হন, যে স্টুডেন্ট হন, সারা বছর পড়াশোনা না করলেও এই টপিকটা আপনি পারবেন, পারতে আপনাকে হবেই। তো দেখেন, কদাগে আসবে রেওয়া মিলে আসবে না এমন লেনদেন। এই টপিকটা আসার সম্ভাবনা 2 মার্কের জন্য রেওয়া মিলের অধ্যায়ে কদাগে 100% এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। যদি কোনো কারণে না আসতে পারে সমন্বিত ক্রয়। তো সমন্বিত ক্রয়ের সূত্র আপনারা সবাই জানেন, প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, আপনারা সবাই জানেন। কেমন? এবার আসেন বিক্রিত পণ্যের ব্যয়, যেটার ভিতর 4টা টপিক আসে, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, প্রত্যক্ষ খরচ এবং সমাপনী মজুত পণ্য আমরা বিয়োগ করে দেখাই। তো এই বিক্রিত পণ্যের ব্যয়টাও আপনার আসতে পারে, তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রেওয়া মিলে আসবে না এমন লেনদেন বা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন। এবার আসেন খ দাগে রেওয়া মিল প্রস্তুতকরণ। একদম সহজ একটা টপিক, একদম 9-10 থেকে শিখতেছেন এবং এটা খুবই ইজি। এবং এখানে আপনার এমন কোনো কিছু দিবে না মানে যেটা আপনি পারবেন না, খুব সহজ। জাস্ট সম্পত্তি ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট, আর কিছু কিছু আইটেম আসবে না, সেগুলো একটু আত্মস্থ করতে হবে। বিষয়গুলো খুবই সহজ। এবার আসেন গ দাগে চলতি সম্পদ ও চলতি দায়। এটা কিন্তু গ দাগে বারবার আসতেছে এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট। আপনারা অনেকেই মনে করেন গ দাগে এখানে শুধু মুনাফা জাতীয় আয় ব্যয় আসে, ব্যাপারটা এরকম না। বোর্ডের কোশ্চেন গুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে বারবার কিন্তু এই চলতি সম্পদ চলতি দায়ও আসতেছে। সুতরাং আপনারা এইটা যখন শিখবেন পাশাপাশি এইটাও একটু শিখে রাখেন, এবং এটা আপনাদের অন্যান্য অধ্যায় যেমন নবম অধ্যায় বিশেষ করে আর্থিক বিবরণী করতে গেলেও কিন্তু এই চলতি সম্পদ চলতি দায় এগুলো লাগবে। তারপর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রেরও কিন্তু আপনি যখন ষষ্ঠ অধ্যায় করবেন আর্থিক বিবরণী বিশ্লেষণী বা অনুপাত বিশ্লেষণ, তখনও কিন্তু আপনার এই চলতি সম্পদ চলতি দায় কোনগুলো এগুলো কিন্তু খুব ভালো মতন চিনতে হবে। কেমন? আরো অনেক অধ্যায় করতে গেলে এটা কাজে লাগবে। তো এই যে টপিকগুলো আমরা বললাম, ইনশাল্লাহ এই টপিকগুলোর ভিতর থেকে আপনি 10 মার্কের একটা সৃজনশীল কমন পাবেন। এখানে গেল একটা সৃজনশীল। এখন এই চতুর্থ অধ্যায় থেকে তো আরো একটা সৃজনশীল আসবে। এই যে হলো এটা, সেই হলো আর একটা সৃজনশীল। এই যে প্রথম যে সৃজনশীলটা আসবে এটা হচ্ছে হলো সাধারণ রেওয়া মিল, আর এই চতুর্থ অধ্যায় থেকে যে রেওয়া মিলটা আসবে এটা হলো সমন্বিত রেওয়া মিল। চতুর্থ অধ্যায় থেকে দ্বিতীয় যে প্রশ্নটা আসবে এটা সমন্বিত রেওয়া মিল। আপনাদের অনেকেরই ধারণা এটা খুবই একটা কঠিন টপিক, আসলে ব্যাপারটা অতটা কঠিন না আপনারা যেমন মনে করেন। একটু প্র্যাকটিস করলে, একটু অনুশীলন করলে, একটু 24 সালের প্রশ্নগুলো একটু ভালো মতন দেখলেই কিন্তু বোঝা যায় একই টাইপের প্রশ্ন বারবার আসছে। কেমন? এখানে যদিও বা 2 টাইপের কোশ্চেন আসে। তো যাই হোক, এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের যদি দরকার হয় ক্লাস দিয়ে দিব। কদাগে হচ্ছে হলো নীতিগত ভুলের পরিমাণ, এটার পাশে 10টা স্টার দিয়ে রাখতে পারেন। কদাগে আসলে এটা আসার সম্ভাবনা 100-তে 100%। মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন বলা কিংবা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন বলাই হচ্ছে হলো আমাদের নীতিগত ভুল। কেমন? আচ্ছা, এখন নীতিগত ভুল কোনগুলো সেগুলো আমাদের একটু জানতে হবে। সংশোধিত জাবেদা বা যেটাকে আমরা বলি হচ্ছে মানে জাবেদার যে ভুল সংশোধনী যে জাবেদা, সেইগুলো মূলত আমাদের দিতে হবে। খ দাগে চায় এবং গ দাগে আসবে একটা সংশোধিত রেওয়া মিল। এই যে এখানে আসবে হচ্ছে সাধারণ একটা রেওয়া মিল, আর এখানে আসবে কিন্তু সংশোধিত রেওয়া মিল। ঠিক আছে, এই টাইপের একটা প্রশ্ন আসবে। এবং ওই সংশোধিত রেওয়া মিল যদি না আসে অবশ্যই আপনার একটা অনিশ্চিত হিসাব প্রস্তুত করতে বলবে, মানে একটা অনিশ্চিত হিসাবের খতিয়ান প্রস্তুত করতে বলবে। অনিশ্চিত হিসাব বলতে কি অনিশ্চিত হিসাবের খতিয়ান প্রস্তুত করতে হবে, যেটার উত্তর আসবে 0। এখন এটা আপনি তিসকেও করতে পারেন, চলমান জেরসকেও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো রেওয়া মিল থেকে 2টা সৃজনশীল আসবে এবং এই টপিকগুলোর ভিতর থেকেই 100-এ 100% প্রশ্ন আপনি পাবেন। এখন কোশ্চেন হচ্ছে এই নীতিগত ভুল এগুলো কি আপনি পারেন, বা সংশোধিত জাবেদা এগুলো যদি পারেন, যদি না পারেন এখনো সময় আছে ভালো করার। এবং আমি এই যে প্রথম যে 4টা অধ্যায়ের কথা বললাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য, তৃতীয় অধ্যায় রেওয়া মিল, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, চতুর্থ অধ্যায় রেওয়া মিল। এই যে 4টা অধ্যায় করলাম, এই 4টা অধ্যায় করলে আপনার A+ কনফার্ম। আমি আবার বলছি, এই যে প্রথম যে 4টা, এই 4টা অধ্যায় করলে আপনার আর কোনো কিছু না করলেও চলবে। এই প্রথম 4টা অধ্যায় করবেন, পাশাপাশি নবম অধ্যায়টা করতে হবে, কারণ আপনারা সবাই জানেন নবম অধ্যায়টা হলো আর্থিক বিবরণী এবং এই অধ্যায়টা কিন্তু আপনাদের জন্য বাধ্যতামূলক। কেমন?
তো এবার আসেন চতুর্থ অধ্যায় হয়ে গেল। এরপরে আপনাদের শর্ট সিলেবাসে আছে হচ্ছে অষ্টম অধ্যায়। আমি ভুলে সপ্তম অধ্যায় লিখে ফেলেছি, এটা মূলত অষ্টম অধ্যায়। এরপরে আমি আপনাদের সপ্তম অধ্যায়টা লেখাই দিব, ঠিক আছে? একটু ওলট পালট হয়ে গেছে, আপনারা এটা অ্যাডজাস্ট করে নিন। অষ্টম অধ্যায়, ঠিক আছে? তো অষ্টম অধ্যায়টার নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ। তো এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে। এখন আমি সবসময় আপনাদের বলি, এই অধ্যায়টা যদি সারা বছর না করে থাকেন, এই অধ্যায়টা শুধু আপনারা এমসিকিউ এর জন্য পড়েন। আর সারা বছর যদি খুব ভালো পড়ে থাকেন, এই অধ্যায়টাও করেন, ঠিক আছে? এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে। সোজা সাপটা কথা হচ্ছে, একটা সৃজনশীল খুবই সহজ দিবে, আর একটা সৃজনশীল একটু প্যাচের দিবে। মানতে কষ্ট হইলেও এটা সত্যি কথা। একটা সৃজনশীল একদম সহজ দিবে, একদম সহজ, কোনো প্রবলেম নেই, সরলরৈখিক পদ্ধতিতে আসবে। আর একটা সৃজনশীল একটু প্যাচ দিয়ে দেবে। আবার দুইটাও সহজ আসতে পারে, তবে একটা সৃজনশীল পারা যেতেই পারে, ঠিক আছে? আর যারা সারা বছর প্র্যাকটিস করছেন, আপনারা জানেন বেসিক ক্লিয়ার থাকলে, আমাদের বেসিক ক্লাসগুলো যারা করছেন বা যারা বিগত সালের 2024 সালের 23 সালে 22 সালে কোশ্চেনগুলো সলভ করছেন, জানেন এই অধ্যায়টা কত সহজ। এটা জাস্ট কঠিন বানানোর কোনো কিছু নেই, আসলেই সহজ। তো কদাগে আসবে হচ্ছে অবচয়যোগ্য মূল্য নির্ণয়। তো এটা একটু মাথায় রাখবেন, এটা কদাগের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মেশিনের ক্রয় মূল্য নির্ণয়। আমরা জানি একটা মেশিন ক্রয় করার পরে ওর পিছনে যাবতীয় যত ব্যয় আছে সবগুলো যোগ দিলে মোট ক্রয় মূল্য পাওয়া যায়, কেমন? এবার হচ্ছে অবচয় হার। অবচয় হার বের করার সূত্র কি? যদি সরলরৈখিক পদ্ধতিতে হয় 100% ডিভাইডেড আয়ুষ্কাল, যদি ক্রমহ্রাসমান যে পদ্ধতি হয় তাহলে 100% ডিভাইডেড আয়ুষ্কাল ইনটু 2। বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, আমরা এটাও কিভাবে নির্ণয় করি? এটাও একটা সূত্র। জাস্ট আমরা হচ্ছে বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্যকে বিয়োগ দিতে হয়, তাহলে আমরা বিক্রয়জনিত লাভ বা ক্ষতি পাই। একটা মেশিন পুরান হয়ে গেল যখন বিক্রি করে দেই, তখন ওখান থেকে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এইটাই মূলত আমাদের কদাগে মোস্ট অফ দ্য টাইম চেয়ে থাকে। তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অবচয়যোগ্য মূল্য নির্ণয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। এটা যদি না আসে, বাকিগুলো টপিক থেকে 100% আপনি কদাগে প্রশ্ন পাবেন। খদাগে জাবেদা আসবে। জাবেদা সাধারণত 2 বছরের এসে থাকে, কেমন? এবার হচ্ছে গদাগে আসবে, এই জাবেদার ভিত্তিতেই খতিয়ান করতে হবে। এবং এই অধ্যায়ে মানে এই অষ্টম অধ্যায়ে 3 ধরনের খতিয়ান আছে। 1 নম্বর মেশিন হিসাব, 2 নম্বর হচ্ছে অবচয় হিসাব, 3 নম্বর হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব। এই যে মেশিন হিসাব, অবচয় হিসাব, অবচয় সঞ্চিতি হিসাব। এবং এই অবচয় সঞ্চিতি হিসাবকে মূলত ওই যে আপনারা যেটা বলেন পুঞ্জীবিত অবচয় বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ওইটাই মূলত, ঠিক আছে? ওই পুঞ্জীবিত অবচয় যা, অবচয় সঞ্চিত একই কথা, কেমন? আচ্ছা, তো এই 3টা টপিক থেকে আপনাকে খতিয়ান করতে বলতে পারে। তো খতিয়ান এটা আপনি ত্রিশকে করলেও যে উত্তর আসবে, চলমান জ্যাসকে করলেও একই উত্তর আসবে। আপনি যেভাবে আপনার খুশি সেভাবে করবেন, কেমন? তো এটা গেল হচ্ছে হলো অষ্টম অধ্যায়। এবার আমি আপনাদের সপ্তম অধ্যায় কার্যপত্র, এইটার একটা সাজেশন দিয়ে দিব। এবং সর্বশেষ আমাদের নবম অধ্যায় আর্থিক বিবরণী, সাজেশনটা আমি এখন আপনাদের দিয়ে দিব। সপ্তম অধ্যায় কার্যপত্র। কার্যপত্র প্রস্তুত করা কিন্তু একটা ঐচ্ছিক ধাপ বা ঐচ্ছিক একটা প্রক্রিয়া। সুতরাং এটা প্রস্তুত করা যেমন ঐচ্ছিক, পরীক্ষার হলে এই অঙ্কগুলো যখন আসে একটু বড় আকারে আসে। তো 20 মিনিট যেহেতু একটা সৃজনশীল আনসার করার জন্য সময় থাকে, তো 20 মিনিটের ভিতরে অনেক সময় এই কার্যপত্র উত্তর করা যায় না। বাট তোমরা যদি কেউ একটু টাইম ম্যানেজমেন্টে পারদর্শী হয়ে থাকো, বা তোমরা যদি এমন হয় যে না কার্যপত্র তোমরা খুবই ভালো পারো, সারা বছর খুব সুন্দর করে প্র্যাকটিস করছো, আমি বলবো এই অধ্যায় থেকে তুমি উত্তর করো, কারণ এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে। তো কোন টপিকগুলো আমাদের এই অধ্যায়ে জানতে হবে, চলো কদাক খদাক গদাক আমরা ধারাবাহিকভাবে শিখি। সপ্তম অধ্যায়, অধ্যায়টার নাম কার্যপত্র বা ওয়ার্কশিট। কদাগে আসবে হচ্ছে মোট সেবা আয়ের পরিমাণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটা আসার সম্ভাবনা 100-100%। তা না হলে আসবে বকেয়া ভাড়ার পরিমাণ নির্ণয় করো, কিংবা ভাড়া ও বীমা খরচ নির্ণয়। খদাগে আসবে সমন্বয় জাবেদা। তোমরা সবাই জানো কার্যপত্র মানেই হচ্ছে সমন্বয় জাবেদা, কারণ কার্যপত্র করতে গেলে সমন্বয় জাবেদাটাই মেইন লাগে। সমন্বয় জাবেদা না পারলে কার্যপত্র কিন্তু স্বাভাবিকভাবে পারা যায় না বা সম্ভব না করা। সুতরাং এই সমন্বয় জাবেদাটা তোমার কিন্তু এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কেমন? তো সমন্বয় জাবেদাটা খুব ভালো মতন আমাদের আত্মস্থ করতে হবে। এবং এই সমন্বয় জাবেদাটা কিন্তু আমাদের নবম অধ্যায় আর্থিক বিবরণী, ওই অধ্যায় করতে গেলেও কিন্তু কাজে লাগবে, কেমন? সমন্বয় জাবেদা যদি না আসে, তাহলে তোমার এখানে সমন্বয় জাবেদার পাশাপাশি বিপরীত দাখিলা আসতে পারে। তো যেটাকে ইংরেজিতে বলে রিভার্সিং এন্ট্রিজ। তোমরা জানো বিপরীত দাখিলা হলো সমন্বয় জাবেদার ঠিক উল্টো। এগুলোর উপর কিন্তু আমাদের অলরেডি ইউটিউবে ক্লাস আপলোড করা আছে। তুমি জাস্ট একটু ইউটিউবে যে সার্চ করে মোদের বিদ্যালয় জাস্ট তুমি লিখবা বিপরীত দাখিলা, পাশে লিখবা মোদের বিদ্যালয়, দেখবা সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা কিন্তু তুমি ইউটিউবে পেয়ে যাবে। বেসিক ক্লাস দেখলেই তুমি একটা কনফিডেন্ট পাবে যে আচ্ছা বিপরীত দাখিলা এইটা। তুমি যখন এরপরে কোশ্চেন সলভ করতে যাবা তখন কিন্তু জিনিসটা খুব সহজে আত্মস্থ করতে পারবা। বাট এটা লেস ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সমন্বয় জাবেদা, এবং এটা আসার সম্ভাবনা কিন্তু 100-100%, ঠিক আছে? গদাগে আসবে কার্যপত্র প্রস্তুত করো, এটা আসবেই। কার্যপত্রের অধ্যায়ে কার্যপত্র করতে বলবে, এটা কি হয়? কার্যপত্র প্রস্তুত করতে বলবে। কিন্তু কার্যপত্রের ক্ষেত্রে 10 কলাম বিশিষ্ট কার্যপত্রটা কিন্তু তোমাদের শিখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু 10 কলাম বিশিষ্ট কার্যপত্রই আসবে।
এছাড়া তোমাদের পরীক্ষায় 6 কলাম বা 8 কলাম আসতে পারে, 12 কলাম কার্যপত্র হয়, কিন্তু 12 কলাম কার্যপত্রটা তোমাদের এইচএসসি এর সিলেবাসে নেই। সুতরাং তোমরা 6, 8, 10, কিন্তু মেইন তোমরা শিখবে 10 কলাম, কারণ এটা আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি এবং এটাই আসে সাধারণত। এবং 10 কলাম পারলে তুমি 6 কলাম 8 কলাম এমনিই পারবা। মূলত কার্যপত্র বলতে 10 কলাম কি বোঝানো হয়, কেমন? তো এটা ছিল সপ্তম অধ্যায় কার্যপত্র। তো এর আগে আমরা ধারাবাহিকভাবে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং অষ্টম অধ্যায় আলোচনা করেছি। সপ্তম অধ্যায় গেল, তার মানে 6টা অধ্যায় আলোচনা হয়েছে। এবার সপ্তমতম অধ্যায় এবং শেষ অধ্যায়, যে অধ্যায়টা সব থেকে গুরুত্বপূর্ণ তোমার হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের 9ম অধ্যায়, আর্থিক বিবরণী, যেখান থেকে 2টা সৃজনশীল আসবে, 10 দুগুণে 20 মার্ক এবং 2টার উত্তর করা কিন্তু বাধ্যতামূলক। চলো, যেহেতু এখানে 2 টাইপের কোশ্চেন আসবে, তো আমি এই জিনিসটা একটু আমার মতন করে সাজায় রাখছি। তো দেখো, ক দাগে যেহেতু এখানে 2 টাইপের কোশ্চেন আসবে, আগে এটা একটু বলে নিই। তো মনে রাখবা যে 2টা সৃজনশীল যেহেতু এই অধ্যায় থেকে আসবে, 2টা সৃজনশীলের একটা সৃজনশীল আসবে হচ্ছে সেবা দানকারী, সেবা দানকারী, ঠিক আছে? আরেকটা আসবে হচ্ছে হলো ক্রয় বিক্রয় ক্রয়কারী, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে, মানে যারা পণ্য ক্রয় করে বিক্রি করে। আরেক দল আছে যারা সেবা দেয়। এই 2 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই আমরা আমাদের চারপাশে দেখি, এবং এই 2 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকেই কিন্তু 2 টাইপের তোমার হচ্ছে আর্থিক বিবরণী কিন্তু আসবে। যেহেতু 2টা সৃজনশীল, একটা আসবে সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে, আরেকটা আসবে হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে। এই জিনিসটা আগে ক্লিয়ার হয়ে নিও। তো কদাগে এই ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য যে প্রশ্নগুলো কদাগের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে নিট ক্রয়, নিট প্রাপ্য হিসাব, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ, বিকৃত পণ্যের ব্যয়, মূলধনের সুদ, এবং হচ্ছে হলো ভ্যাট চলতি হিসাব। এই যে টপিকগুলো, এই টপিকগুলোই হচ্ছে হলো তোমার কদাগের জন্য, তোমার যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়ে থাকে তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। আর যদি সেবাদানকারী প্রতিষ্ঠানের একটা সৃজনশীল আসবে, সেইটার কদাগের জন্য একটা প্রশ্নই, সেটা হচ্ছে হলো মোট সেবা আয়ের পরিমাণ বা মোট সেবা রাজস্বের পরিমাণ। সেবা আয়ও যা, সেবা রাজস্ব তাই, একই কথা। তো আই হোপ তোমরা জিনিসটা কিন্তু বুঝতে পারছো, কেমন? এবার খদাগে বলছে মোট মুনাফা, পরিচালন মুনাফা বা নিট মুনাফা। এটা কখন? যখন অঙ্কটা তোমার হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হবে, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হবে, তখন তোমার প্রশ্নের খদাগে মোট মুনাফা নির্ণয় করতে বলতে পারে, বা পরিচালন মুনাফা নির্ণয় করতে বলতে পারে, কিংবা নিট মুনাফা নির্ণয় করতে বলতে পারে। এই 3টার যে কোনো একটা তোমার খদাগে নির্ণয় করতে বলবে। আর এগুলো হচ্ছে বহুধাপ, তোমরা সবাই জানো। আর যদি সেবাদানকারী প্রতিষ্ঠানের যে সৃজনশীলটা থাকবে, সেটার খদাগে আসবে হচ্ছে আয় বিবরণী প্রস্তুত করো। কি বিবরণী? আয় বিবরণী। এবং এটা হচ্ছে এক ধাপ আয় বিবরণী, মানে জাস্ট আয়গুলো থেকে ব্যয়গুলোকে বিয়োগ দিলেই কাজ শেষ। এবার দেখো, গ দাগে মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এটা কিন্তু সেবাদানকারীরও যেভাবে করতে হয়, ক্রয় বিক্রয়কারীরও সেই একইভাবে করতে হয়। তো এই মালিকানা সত্ত্ব বিবরণী তোমার হচ্ছে গ দাগে আসতে পারে, কিংবা আর্থিক অবস্থার বিবরণী গ দাগে আসতে পারে। তবে মালিকানা সত্ত্বের থেকে আর্থিক অবস্থার বিবরণী আসার সম্ভাবনা সব থেকে বেশি, এইটাই গ দাগে সব থেকে বেশি এসে থাকে, কেমন? আই হোপ এইটা ছিল, আমি বেশি সময় নিব না, এটা ছিল হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাজেশন। দ্বিতীয় পত্রের সাজেশন কামিং সুন, রেডি হচ্ছে। তো অবশ্যই ইনশাআল্লাহ তোমরা একটু কমেন্ট করবা যে তোমাদের দ্বিতীয় পত্রের সাজেশন দরকার কিনা, বা কোন অধ্যায়ের কোন টপিকের ক্লাসগুলো তোমরা চাও আমাকে একটু জানাবে। তোমাদের লাইভ ক্লাস দরকার নাকি রেকর্ডেড ক্লাস, তোমরা আসলে ভিডিওর নিচে লিখবে। তোমরা লিখলে, তোমরা যখন লেখো কমেন্টগুলো, হয়তোবা সব কমেন্টের উত্তর দেওয়া কোনোদিনই পসিবল না, বাট তোমরা যে লেখো বাবারা, এইগুলো কিন্তু আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে। আমরা কিন্তু লেখাগুলো পড়ি, আমাদের সামনে আসে। সো তোমাদের যার যেটা দরকার, রিপ্লে পাচ্ছ না, এটাও একটা রিপ্লে, যে আমি অনেক ব্যস্ত আছি তোমাদের নিয়ে, বাট তোমাদের কমেন্টগুলো তোমরা অবশ্যই কইরো। তোমাদের কমেন্ট আমাদের সামনে আসে, আমি কমেন্টগুলো পড়ি। সব কমেন্টে রিপ্লে দেওয়ার সুযোগ হয় না, বাট কমেন্ট আমাদের সামনে আসে। তোমরা কমেন্ট কইরো, বইলো তোমাদের যে জিনিসগুলো দরকার, মোদের বিদ্যালয়ে তোমাদের হিসাব বিজ্ঞান ফিনান্সে কিভাবে সাহায্য করতে পারে, কোন টপিকের উপর ক্লাস, তোমরা যদি না বলো, তোমাদের জন্যই তো এত রাত জেগে কন্টেন্ট তৈরি করি। এই রমজান মাসে সারাদিন রোজা রেখে তারাবি পড়ে এসে এখন তোমাদের যে এখন এই যে ক্লাসগুলো, কন্টেন্টগুলো তৈরি করছি, এটা কাদের জন্য? তোমাদের জন্যই তো। তোমরা একটা ভালো রেজাল্ট করবে, মোদের বিদ্যালয়ে এসে একটা থ্যাংক ইউ জানাবে যে না, মোদের বিদ্যালয়ে তোমাদের হেল্প করছে, আমি তোমাদের হেল্প করছি। তো এই বিষয়গুলো তোমরা যখন বলবা যে আমরা তোমাদের কিভাবে উপকার করছি, বা আমাদের বিষয়টা যখন তোমরা অন্যের সঙ্গে শেয়ার করবা, এটাই তো আমাদের অ্যাচিভমেন্ট। এই জন্যই তো আমাদের কষ্ট করা। এই যে ঘামটা, এটা তো এই জন্যই। এই যে আমি ঘামাচ্ছি, এটা এই জন্যই। অলরাইট? তো এই যে আমার ঘামটুকু, এই যে আমার পরিশ্রমটুকু, এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। এখন আমি বুঝবো কেমনে যে আমার এই পরিশ্রমটুকু তোমার জন্য কতটা হেল্প করতেছে? কখন বুঝবো? যখন তুমি একটা কমেন্ট করবে, বা যখন কমেন্টে ওই প্রশংসা করার দরকার নেই, ওয়ান্ডারফুল, নাইস, আমি তোমাদের প্রশংসার আমরা আমাদের দরকার নেই, আমরা এটার মুখাপেক্ষী না। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমি মানুষ, আমি আল্লাহর গোলাম, আমার জন্য কোনো প্রশংসা নাই, ঠিক আছে? আল্লাহ চাই বিধায় আমি তোমাদের হেল্প করতে পারি।
কিন্তু মূল বিষয় হচ্ছে তোমরা অত্যন্ত একটু তোমাদের যে পরামর্শগুলো বা তোমাদের যে নিডস গুলো বা তোমাদের যে চাহিদাগুলো সেগুলো আমাদের অবশ্যই অবশ্যই লিখো। এগুলোই আমরা মূলত তোমাদের কাছে কমেন্ট হিসাবে চাই। আর যদি মনে তোমাদের দরকার হয় যে না এই চ্যানেলটা তোমাদের হেল্প করে, তাহলে তোমাদের সঙ্গে রাখো চ্যানেলটা, এই শুধু অনুরোধ করবো, আর কোনো কিছু না। লাইক শেয়ার এগুলো চাইলে করতে পারো, না করলেও আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো দেখা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একদম একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, একদম খুব প্রিমিয়াম লেভেল একটা সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে। কারণ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে কিন্তু তোমাদের একটা ভয় রয়েছে, একটা প্রবলেম রয়েছে। ইনশাল্লাহ ভয়কে আমরা জয় করব। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এই কন্টেন্টটা তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই অবশ্যই কিন্তু জানিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।